নমস্কার বন্ধুরা, বাংলা ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো যদি আজকের দিনের এফআইআই এবং ডিআই এর ডেটা দেখেন, এই এফআইআই আজকের দিনেও 2170 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে এবং অন্যদিকে ডিআইআই এরা 3014 কোটি টাকার শেয়ার কিনেছে। আর এরপর যদি আমেরিকান মার্কেট দেখি, ডাও জোন্স যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি এখন 0.13% ওপরে রয়েছে, এবং যদি নাসডাক কম্পোজিটের কথা বলি, এইটা 1% ওপরে ট্রেড করছে। আর এরপর ইন্ডিয়ান এডিআর গুলো দেখে নেব। ইনফোসিসের এডিআর এইটা 2.32% ওপরে রয়েছে। তারপরে উইপ্রোর এডিআর এটা প্রায় 0.5% ওপরে। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটাও প্রায় 0.5% ওপরে রয়েছে। এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.18% ওপরে ট্রেড করছে। তারপর যদি ডক্টর রেড্ডি ল্যাব দেখি, এটা 0.80% ডাউন। মেঘমাইট্রি এটা প্রায় 0.5% ওপরে। এবং যদি যাত্রা অনলাইন দেখি, যাত্রা অনলাইন এটা 4.25% বা প্রায় 4%-এর কাছাকাছি ওপরে ট্রেড করছে। আর এরপর যদি ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ নিয়ে কথা বলি, তো এই ট্যারিফের ব্যাপার নিয়ে অনেক কিছু তথ্যও কিন্তু সামনে আসছে। প্রথমত যদি দেখেন, ভারতের উপর আমেরিকা যে টোটাল 50% ট্যারিফ বসিয়ে দিয়েছে, সেটাকে কিন্তু ইউক্রেনের যে প্রেসিডেন্ট জেলেনস্কি সে পুরোদমে সাপোর্ট করেছে। তো এই জেলেনস্কি কি বলেছে দেখতেই পাচ্ছেন, এই ভারতের উপর এই আমেরিকা যে 50% ট্যারিফ বসিয়েছে সেটা আমেরিকার একটা রাইট আইডিয়া। আর দেখুন, এটা জেলেনস্কি বলবেই, কারণ ট্রাম্পও এই দাবি করছে এই ইন্ডিয়া যে রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনছে এবং তার বদলে রাশিয়াকে পেমেন্ট করছে, সেই পেমেন্টের টাকা দিয়েই রাশিয়া কিন্তু এতদিন ধরে ইউক্রেনের সঙ্গে যে যুদ্ধ সেটা চালিয়ে যেতে পারছে। আর শুধু ইন্ডিয়ার কথাই বলা হয়নি, আরো যে সমস্ত কান্ট্রিগুলো এই রাশিয়ার তরফ থেকে ক্রুড অয়েল কেনে, যেমন চীন রয়েছে, তাদের কথাও কিন্তু বলা হচ্ছে। তবে যেহেতু কিছু কিছু ব্যাপারের দিক দিয়ে আমেরিকাই চায়নার উপর নির্ভরশীল, যদি কথা বলি এই যে রেয়ার আর্থ মেটেরিয়াল রয়েছে, তার সঙ্গে সঙ্গে আরো কিছু প্রোডাক্ট যেগুলো আমেরিকা সম্পূর্ণভাবে চায়নার উপর নির্ভরশীল রয়েছে, সেই কারণে কিন্তু আমেরিকা সরাসরি চীনকে সেভাবে সাহায্য করতে পারছে না। আর যেহেতু ইন্ডিয়ার উপর এই আমেরিকার ডিপেন্ডেন্সি কম, সেই কারণে কিন্তু ইন্ডিয়ার উপর বারবার প্রেসার তৈরির চেষ্টা করা হচ্ছে। আর এরপরে তো এনাকে নিশ্চয়ই চেনেন, স্কট বেসেনজি, ইনি আমেরিকার ট্রেজারি সেক্রেটারি। তো ইনিও বিভিন্ন উপায়ে এই ইন্ডিয়াকে চাপে ফেলার চেষ্টা করছে। এই আমেরিকা তো রাশিয়ার উপর বিভিন্ন ধরনের স্যাংশন লাগিয়ে রেখেছে এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার উপরেও একটা বড় ট্যাব লাগিয়ে রেখেছে। এরপর আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নের যে দেশগুলো রয়েছে তাদেরকেও কিন্তু এই ব্যাপারে ওস্কাচ্ছে। দেখতেই পাচ্ছেন, এই স্কট বেসেন্ট হিন্টস অ্যাট মোর ট্যারিফস টু হিট রাশিয়া ইন্ডিয়া অন ওয়াচ, মানে আমেরিকার পাশাপাশিও এই ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো যাতে এই রাশিয়া এবং ইন্ডিয়ার উপর আরো বেশি স্যাংশন লাগায়, আরো বেশি পরিমাণে ট্যারিফ লাগায়, সেই কারণে অনেক কিছু কথাবার্তাও বলছে। আর আগেই বললাম, এটা শুধুমাত্র ইন্ডিয়ার জন্য নয়, কাদের কাদের টার্গেট করছে দেখতে পাচ্ছেন, টার্গেটিং থার্ড পার্টি বায়ার্স অব রাশিয়ান অয়েল, মানে যারা এই রাশিয়ার থেকে ক্রুড অয়েল কিনছে সেই সমস্ত প্রতিটা দেশের কথাই কিন্তু এই বেসেন্ট বলছে। আর এটা তো দেখতেই পেলেন, আজকের দিনেই ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ভারতের যে ট্রেড নেগোসিয়েশন সেটা কিন্তু শুরু হয়ে গেছে। তো এরপরে এই ইউরোপিয়ান ইউনিয়নও যদি ভারতের উপর অতিরিক্ত ট্যারিফ বসায় বা কোনো দিক থেকে স্যাংশন লাগায়, তাহলে কিন্তু সেটা ইন্ডিয়ান ইকোনমির জন্য আরো বেশি খারাপ হতে পারে। তো কতটা খারাপ হতে পারে চলুন সেটাও দেখে নিই। দেখতে পাচ্ছেন, আমরা এই ওয়ার্ল্ডের যে সমস্ত দেশের সঙ্গে এই ট্রেড করি, তাদের মধ্যে অল্প কিছু দেশের সঙ্গেই ট্রেড এফিসিয়েন্সিতে রয়েছি। দেখতে পাচ্ছেন, এই যে ইউরোপিয়ান ইউনিয়ন, এদেরকে আমরা এক্সপোর্ট করে থাকি 75.93 বিলিয়ন ডলারের সামগ্রী। তো ওদের দেশ থেকে আমাদের এখানে ইম্পোর্ট হয় 59.38 বিলিয়ন ডলারের। তো দেখতে পাচ্ছেন, আমাদের ইন্ডিয়া কিন্তু অনেক বেশি পরিমাণে জিনিস এই দেশগুলোতে এক্সপোর্ট করে থাকে। তারপরে এই ইউনাইটেড স্টেট দেখতে পাচ্ছেন, এদেরকে আমরা এক্সপোর্ট করে থাকি প্রায় 88 বিলিয়ন ডলারের সামগ্রী। তো যেখানে আমেরিকা থেকে ইন্ডিয়াতে আসে মাত্র 43 বিলিয়ন ডলারের সামগ্রী। আর এইগুলো দেখতে পাচ্ছেন, এই যে চায়না, এদেরকে আমরা মাত্র 16.66 বিলিয়ন ডলারের সামগ্রী এক্সপোর্ট করে থাকি, এবং চায়না থেকে ভারতে আসে 101.75 বিলিয়ন ডলারের সামগ্রী। তো এদের সঙ্গে আমরা কিন্তু ট্রেড ডেফিসিয়েন্সিতে রয়েছি। আর এই ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে অনেক দেশ রয়েছে, শুধুমাত্র সেইগুলোর সঙ্গেই আমরা কিন্তু এই ট্রেড এফিসিয়েন্সিতে রয়েছি। যেমন দেখতে পাচ্ছেন নেদারল্যান্ড, এটাও এই ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রিগুলোর মধ্যে পড়ে। এদের সঙ্গে আমরা 17.40 বিলিয়ন ডলারের ট্রেড এফিসিয়েন্সিতে রয়েছি। তারপরে যদি আরো কান্ট্রিগুলো দেখেন, এই যে ইউনাইটেড কিংডম, এদের সঙ্গে আমরা 4.5 বিলিয়ন ডলারের ট্রেড এফিসিয়েন্সিতে রয়েছি। তারপরে বেলজিয়াম, এটাও দেখতে পাচ্ছেন ইউরোপিয়ান কান্ট্রি, এটাও সবুজ দেখতে পাবেন। তারপরে দেখুন ইতালি, এটাও ইউরোপিয়ান কান্ট্রি। এবং তারপরে যে ফ্রান্স রয়েছে, এটাও ইউরোপিয়ান কান্ট্রি। মানে শুধুমাত্র যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো রয়েছে সেই দেশগুলোর সঙ্গেই
আমরা ট্রেড এফিসিয়েন্সিতে রয়েছি। তো এই ইউরোপিয়ান ইউনিয়ন যদি ভারতের উপর ট্যারিফ বসিয়ে দেয়, এর ফলে ব্যবসা বাণিজ্য সেটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। আর সেই কারণেই ডোনাল্ড ট্রাম্প ভারতকে প্রেসার ফেলতে এই ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলোকে বলছে তারা যাতে ভারতের উপর অতিরিক্ত ট্যারিফ বসায়। আর এরপরে যদি কথা বলি সেমিকন্ডাক্টর সেক্টর নিয়ে, তো আজকে সেমিকন্ডাক্টর সেক্টরের কিছু স্টক সবারই নজরে ছিল। তো যদি দেখেন পপুলার যে স্টকগুলো রয়েছে সেগুলো আজকের দিনে খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো একটা দুটো স্টক দেখে নেবো। দেখতে পাচ্ছেন মসটিভ টেকনোলজিস, এটা 7%-এর উপরে বেড়েছে। তারপরে স্পেল সেমিকন্ডাক্টর, এটাও 10%-এর আপার সার্কিল লাগিয়েছে। তারপর কেন্স টেকনোলজি, এটাও 3% বেড়েছে। তারপরে এমআইসি ইলেকট্রনিক্স, এটা তো 20%-এর আপার সার্কিল লাগিয়ে দিয়েছে। এবং সিজি পাওয়ার, এটা 1.33% বেড়ে বন্ধ হয়েছে। তো যদি দেখেন ভারতীয় যে সরকার, তারা কিন্তু এই সেমিকন্ডাক্টর উৎপাদনের উপরে জোর দিচ্ছে এবং যেসব কোম্পানিগুলো এই সেমিকন্ডাক্টর উৎপাদনের সঙ্গে যুক্ত তাদেরকে সরকার এই ইনসেনটিভের মতো বিভিন্ন স্কিম দিয়ে সাহায্য করছে। তো কিছুদিন আগে যখন মোদিজি এই জাপানে গিয়েছিলেন, তখনই ইন্ডিয়ার এই যে সেমিকন্ডাক্টর সেক্টর রয়েছে এটাকে শক্তিশালী করতে ইন্ডিয়া এবং জাপানের মধ্যে একটা টায়ার ঘোষণাও কিন্তু করা হয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি দেখেন ভারতের সর্বপ্রথম এই যে আত্মনির্ভর সেমিকন্ডাক্টর সেটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে আরো যে কোম্পানিগুলো রয়েছে তারাও আশা করছে এই বছরের মধ্যেই বা পরবর্তী ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রথমার্ধেই তারা তাদের যে নিজস্ব চিপ সেটা দেশে আনবে। তো কিংস টেকনোলজি তারা বলেই দিয়েছে যে এই অক্টোবর মাস করেই তারা তাদের যে চিপ সেটা কিন্তু বাজারে নিয়ে হাজির হবে। এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়াতে এই যে সেমিকন বৈঠক হয়েছে তাতেও কিন্তু এই সেমিকন্ডাক্টর সেক্টরের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে বৈঠক কবে হয়েছিল, দেখুন এই যে আউটকাম এটা এসেছে 4ই সেপ্টেম্বর, মানে মাত্র কিছুদিন আগেই এই যে আউটকাম সেটা এসেছে। তো যেখানে ইউনিয়ন মিনিস্টার প্রায় 13খানা এই যে বা মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে, যেখানে ভারতের মধ্যেই বিভিন্ন জিনিসপত্র তৈরি হবে। তার মধ্যে দেখতে পাচ্ছেন কি কি রয়েছে, চিপ ডিজাইন রয়েছে, তারপরে যে ক্যামেরা মডিউল এগুলো রয়েছে, তারপরে মাইক্রোফোন বাডস রয়েছে, তারপরে মিনিয়েচার প্যাকেজিং রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আরো কিছু প্রোডাক্ট এই ভারতের মধ্যে তৈরি হবে। মানে ভারতের মধ্যে এই যে ইলেকট্রনিক সামগ্রীগুলো যেইগুলো আগে বিদেশ থেকে আমদানি করতে হতো সেইগুলো এই ভারতেই যাতে তৈরি হয় সেই জন্য ভারত সরকার জোর দিচ্ছে। আর যদি দেখেন এই যে সেমিকন্ডাক্টর সেটা তো এইমাত্র ভারতে তৈরি হতে শুরু হয়েছে, আর এরপরে এর যে ভবিষ্যৎ সেটা কিন্তু অনেক বড় রয়েছে। তো এসব কিছু খবরের কারণে সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো ভালো পারফর্ম করছে। তারপরের কোম্পানি ব্রিগেড এন্টারপ্রাইজেস লিমিটেড। তো এই কোম্পানির জন্য কি খবর আসছে, তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা 2,500 কোটি টাকার একটা ডিল সাইন করেছে, যেখানে এই কোম্পানিটা বেঙ্গালুরুতে একটা লাক্সারি রেসিডেন্সিয়াল প্রজেক্ট তৈরি করবে। তো দেখতে পাচ্ছেন এই যে প্রজেক্ট তার এরিয়া কত, 10.75 একর, এবং এর মধ্যে 2.5 মিলিয়ন স্কোয়ার ফিট জায়গা এই কোম্পানিটা বিক্রিও করতে পারবে। এর পরের কোম্পানি এইচসিএল লিমিটেড। যদি দেখেন এই কোম্পানিটা বিদেশে রপ্তানি করার জন্য একটা 358 কোটি টাকার অর্ডার পেয়েছে, যার মাধ্যমে এই কোম্পানিটা তার সাবসিডিয়ারির মাধ্যমে বিদেশে এই যে অপটিক্যাল ফাইবার কেবিলস এইগুলো সাপ্লাই করবে। এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানি এই যে মাদাকাসিরা এই যে জায়গাটা রয়েছে এইখানে একটা ডিফেন্স ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলবে, এরকম প্রস্তাবও কিন্তু সামনে এনেছে। আর এরপরের কোম্পানি নিয়ে যদি কথা বলি তাহলে রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। এই কোম্পানিটা আজকের দিনে মাল্টিপল অর্ডার পেয়েছে, তো প্রায় 5 থেকে 6টা অর্ডার পেয়েছে, সেগুলো এক এক করে দেখে নেবো। প্রথমেই যদি দেখেন একটি অর্ডারের মূল্য রয়েছে 257 কোটি টাকার মতো, তারপরে আরো একটি অর্ডার পেয়েছে প্রায় 59 কোটি, তারপরের অর্ডারটা যদি দেখি 262 কোটি, তারপরে একটি অর্ডার রয়েছে 44 কোটি এবং তারপরে আরো একটি অর্ডার রয়েছে 89 কোটি। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা আজকের দিনে ছোট ছোট হলেও একটা বড় মাপের অর্ডার কিন্তু পেয়েছে। তো এই কারণের জন্য স্টকটা আগামীকাল ফোকাসে থাকতে পারে। এর পরের কোম্পানি মোরফেন ল্যাবরেটরিজ লিমিটেড। এই কোম্পানির জন্য কি খবর আসছে, এই কোম্পানিটা এই বায়োমেডিক্যাল এফজেডি এদের সঙ্গে একটি জয়েন্ট ভেঞ্চার গঠন করেছে, যেখানে এই দুটি কোম্পানিরই 50-50 ওয়েটেজ থাকবে, মানে অর্ধেক অর্ধেক অংশীদারিত্ব থাকবে। তো কিসের জন্য এই জয়েন্ট ভেঞ্চার তৈরি করা হয়েছে, দেখতে পাচ্ছেন বিভিন্ন যে মেডিকেল ডিভাইস রয়েছে এই মেডিকেল ডিভাইস গুলো তৈরি করার জন্যই এই যে জয়েন্ট ভেঞ্চার সেটা তৈরি করা হয়েছে। আর এর পরের কোম্পানি কোয়ালিটি পাওয়ার ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস লিমিটেড। তো এই কোম্পানিটা কিছুদিন আগে ফোকাসে ছিল, যদি দেখেন বিগত কয়েকদিনে বড় রিটার্ন দেওয়ার কারণে অনেক ইনভেস্টরদের কিন্তু নজরেও এসেছিল। 6 মাসে দেখতে পাচ্ছেন প্রায় 160%-এর কাছাকাছি বেড়েছে। তো এই কোম্পানির জন্য কি খবর আসছে, এই কোম্পানিটা আজকের দিনে দুটো অর্ডার পেয়েছে, তো যে দুটো অর্ডারের আনুমানিক মূল্য প্রায় 75.19 কোটি টাকা, এবং এই যে অর্ডার সেটা কিন্তু ইউরোপিয়ান কাস্টমারদের তরফ থেকে এসেছে। তো যেখানে এই কোম্পানিটা এই স্টিল প্ল্যান্টের জন্য এই যে ফ্যাক্ট সিস্টেম সেটা সাপ্লাই করবে। আর এরপরের কোম্পানি ইনফোসিস লিমিটেড। তো এই
ইনফোসিস লিমিটেড এই কোম্পানির জন্য কি খবর আসছে? এই কোম্পানিটা সামনেই একটা বাইব্যাকের কথা ঘোষণা করতে পারে। তো রিপোর্টের মাধ্যমে এই খবর সামনে আসছে। দেখতে পাচ্ছেন ইনফোসিস টু কনসিডার শেয়ার বাইব্যাক প্রপোজাল অ্যাট বোর্ড মিটিং অন সেপ্টেম্বর 11, মানে সেপ্টেম্বর মাসের 11 তারিখে কোম্পানির যে বোর্ড মিটিং আছে সেখানে এই কোম্পানিটা এই বাইব্যাকের ব্যাপারে একটা প্রপোজালও সামনে রাখতে পারে। তো এই বাইব্যাক হলে কি হবে, আপনার কাছে ধরুন ইনফোসিসের কিছু শেয়ার রয়েছে, তো আপনার কাছে একটা আলাদা উইন্ডো খুলে যাবে, যেই উইন্ডোর মাধ্যমে এই ইনফোসিস কোম্পানিটা তাদের শেয়ারের যে কারেন্ট প্রাইস চলছে তার থেকে কিছু দামে বাজার থেকে শেয়ার কিনে নেবে। মানে ধরুন আপনার কাছে কিছু শেয়ার রয়েছে, তো সেখান থেকে ইনফোসিস কিছু শেয়ার নিতে পারে। তো এই যে অনুপাতটা সেটা কিন্তু পরে ফিক্স করা হয়, মানে কতজন মানুষ এই বাইব্যাকে অংশগ্রহণ করলো সেরকম একটা হিসেব করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে বাইব্যাকের যে ভ্যালু সেটাও ঠিক করা হয়। তো ধরুন 10,000 কোটি টাকার বাইব্যাক নিয়ে এলো, তো কোম্পানি দেখবে কত কোটি টাকার এই বাইব্যাকের জন্য অ্যাপ্লাই হয়েছে, তো তারপরেই সেই যে অনুপাত সেটা কিন্তু ঠিক হয়। তবে এরকমটা ভেবে নেবেন না যে আপনার কাছে 10টা ইনফোসিসের শেয়ার রয়েছে, তো সেই 10খানা শেয়ারই ইনফোসিস আপনার থেকে বেশি দামে কিনবে। তো তার একটা পার্সেন্টেজ থাকে, হয়তো আপনার কাছে 10টা শেয়ার রয়েছে, তার থেকে 2টোও নিতে পারে, 3টেও নিতে পারে, বা 7 থেকে 8খানাও নিতে পারে। তো পরে যে অনুপাতটা ঠিক হয় সেই অনুপাতেই এই কোম্পানিটা আপনার থেকে সেই যে শেয়ার সেটা কিনে নেবে। তবে তার জন্য আপনাকে অ্যাপ্লাইও করতে হবে। আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন, না চাইলে নাও অ্যাপ্লাই করতে পারেন। আর এর আগে যদি দেখেন 2022 সালে এই ইনফোসিস কোম্পানিটা একটা বাইব্যাক নিয়ে এসেছিল, তো যার মূল্য ছিল 9,300 কোটি টাকা। মানে বাজার থেকে এই কোম্পানিটা 9,300 কোটি টাকার এই যে ইনফোসিসের শেয়ার সেটা কিনে নিয়েছিল, এবং তার যে প্রাইস সেটা কত ছিল 1,850 টাকা পার শেয়ারে ইনফোসিস বাজার থেকে সেই শেয়ারটা কিনেছিল। এর পরের কোম্পানি হুডকো, নামের মধ্যেই দেখতে পাচ্ছেন হাউসিং অ্যান্ড আরবান ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। মানে এরকম যে হাউসিং প্রজেক্ট গুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে আরবান ডেভেলপমেন্ট যে প্রজেক্ট গুলো রয়েছে সেই প্রজেক্ট গুলোতে এই কোম্পানিটা লোন দিয়ে থাকে। তো এই কোম্পানির জন্য কি খবর আসছে দেখতে পাচ্ছেন, হুডকো টু প্রোভাইড 11,300 crore ফর হাউসিং অ্যান্ড ইনফ্রা ইন নাগপুর সায়েন্স মৌ উইথ NMRDA। মানে এই কোম্পানিটা নাগপুর মেট্রোপলিটন রিজিয়নের সঙ্গে একটা মৌ সাইন করেছে, যেখানে এই হুডকো কোম্পানিটা এই NMRDA এদেরকে 11,300 কোটি টাকার এই যে ফাইন্যান্স সেটা সাপ্লাই করবে। আর এরপরের কোম্পানি TCS বা টাটা কনসালটেন্সি সার্ভিস। তো রিপোর্টের মাধ্যমে কিছু খবর সামনে আসছে। তো কি খবর সামনে আসছে দেখতে পাচ্ছেন, TCS এমপ্লয়ি ফোর্সড ইনটু আর্লি রিটায়ারমেন্ট আফটার 13 ইয়ার্স। মানে 30 বছর পরে এই যে TCS এর এমপ্লয়িরা রয়েছে তাদেরকে কিন্তু ফোর্স করা হচ্ছে যাতে তারা কাজ থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেন বা কাজ ছেড়ে দেন। তো দেখতে পাচ্ছেন একজন রেডিট ইউজার এরাই কিন্তু এই ক্লেমটা করেছে, এবং এই যে কাজ ছাড়তে বাধ্য করা হচ্ছে তার জন্য কিন্তু কোনো সেভারেন্স পে মানে আগে কাজ ছেড়ে দেওয়ার জন্য যে টাকা দেওয়া হয় সেটাও দেওয়া হচ্ছে না, এবং কোনো কম্পেনসেশনও কিন্তু দেওয়া হচ্ছে না। দেখতেই পাচ্ছেন এইখানে পুরো রিপোর্টটাও সামনে আসছে যে 30 বছরের পুরনো একজন কর্মচারীকে মাত্র 20 মিনিটের সময় দেওয়া হয়েছে যাতে তাদের এই যে আর্লি রিটায়ারমেন্ট সেটা অ্যাকসেপ্ট করে নেয়। এবং এটাও বলা হয়েছিল তিনি এই রিটায়ারমেন্ট এটা যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে তাকে কাজ থেকে বার করেও দেওয়া হবে, এবং তার সঙ্গে সঙ্গে কোনো কম্পেনসেশন বা সেভারেন্স পেও কিন্তু দেওয়া হয়নি। তো এসব ছোটখাটো খবরে কোম্পানির যে রেপুটেশন তার উপরে কিন্তু খারাপ ইম্প্যাক্ট পড়ে। আর এরপর কিছু ইকোনমিক ডেটা দেখে নেবো। ইন্ডিয়ান রুপি ডলারের এগেনস্টে 87.9 ট্রেড করছে, তো 88-র উপরে উঠে গিয়েছিল, সেখান থেকে কিছুটা নিচে নেমে এসেছে। আর যদি এরপর গোল্ড দেখি, গোল্ড তো একদম অল টাইম হাইয়ের কাছেই চলছে। তো দেখতে পাচ্ছেন কলকাতায় এই 24 ক্যারেট 1 গ্রাম গোল্ড 10,838 টাকায় চলছে। আর এরপর বিটকয়েন এটা কেমন পারফর্ম করছে, বিটকয়েন আজকের দিনে 1.27% বেড়েছে। আর যদি ক্রুড অয়েল দেখি, ক্রুড অয়েল আজকের দিনে কিছুটা বেড়েছে। WTI ক্রুড এটা আজকের দিনে 0.70% বেড়ে 62.30 ট্রেড করছে, এবং ব্রেন্ট ক্রুড এটাও প্রায় 0.80%-এর কাছাকাছি বাড়া রয়েছে, 66-র কাছে চলছে। তো এর আগে রিপোর্টের মাধ্যমে খবর সামনে আসছিল যে ওপেক প্লাসের যে মিটিং হতে চলেছে সেখানে ক্রুড অয়েলের যে প্রোডাকশন সেটা ব্যাপকভাবে বাড়ানো হবে। তো এই যে ওপেক প্লাস এদের তরফ থেকে এই যে মিটিং এর আউটকাম সেটা কিন্তু সামনে এসেছে। তো এই ওপেক প্লাস বলেছে তারা আউটপুট বাড়াবে কিন্তু বেশি পরিমাণে বাড়াবে না। দেখতে পাচ্ছেন মোডেস্ট আউটপুট হাইক, মানে সামান্য পরিমাণে বাড়ানো হবে। তো এই কারণেই ক্রুড অয়েল আজকের দিনে সামান্য বেড়েছে। আর এরপর আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেবো। ডাও জোন্স এই মুহূর্তে সামান্য লাল নিশানে ট্রেড করছে, মানে একদম বর্ডারের কাছেই চলছে, যে কোনো সময়ে সবুজেও চলে যেতে পারে। আর যদি নাসডাক কম্পোজাইট দেখি, নাসডাক কম্পোজাইট এই মুহূর্তে 0.49% নিচে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড
বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।